আসসালামু আলাইকুম। ভৌতিক কথন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা যারা ভৌতিক গল্প পছন্দ করেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এই চ্যানেলটিতে বিভিন্ন ধরনের সব ভৌতিক ঘটনা প্রকাশ করব। এছাড়াও আপনাদের আশেপাশে ঘটে যাওয়া অদ্ভুত বা ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের মেইল করে পাঠাতে পারেন। আমরা সেগুলো এপিসোড আকারে প্রকাশ করব। আমাদের মেইল করার ঠিকানা ভৌতিককথন@gmail.com। সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আজকের ঘটনাটি রায়হান নামের একজন ব্যক্তির, তার মতো করেই আমি পড়ছি। আমি রায়হান। আজকে আমার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আমার বাসা ভোলা, কিন্তু আমার পড়ালেখার কারণে বরিশালে থাকা হয়। আমি সবেমাত্র এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। ঘটনাটি ঘটে 2002 সালের ফেব্রুয়ারি মাসের 25 তারিখ। হঠাৎ জরুরি কোনো একটা কাজে বাসায় যাওয়ার প্রয়োজন হয়। আমার বাসা ভোলার কোনো একটি গ্রামে, জায়গাটির নাম সঙ্গত কারণে বলা যাচ্ছে না। বরিশাল থেকে আমার বাসা ভোলা যেতে প্রায় 5 ঘন্টা লাগে। ঘটনার দিন বরিশাল থেকে ভোলার উদ্দেশ্যে রওনা হতে হতে সন্ধ্যা হয়ে যায়। সময় আনুমানিক 7:30, আর বরিশাল থেকে ভোলার শেষ লঞ্চ 5:30। তাই যথারীতি গাড়িতে যাব বলে ভাবলাম। বরিশাল থেকে ভোলা ভেঙে ভেঙে যেতে হয়, যারা গেছেন তারা অবশ্যই জানবেন। যাই হোক, শেষ গাড়ি ছিল 7:20, কিন্তু আমি বাসা থেকে বের হয়েছি 7:30-এ। আমি ভাবলাম অটোরিকশা বা মোটর সাইকেলে যাব। বাসে যেতে গেলে লাহোরহাট যেতে হয়, এবং লাহোরহাট থেকে ফেরিতে প্রায় 2.5 ঘন্টা সময় লেগে যায়, এবং লাহোরহাটের বাস বরিশালের নদীর ওপার থেকে ছাড়ে। ঘটনা এখান থেকে শুরু। নদী পার হতে আমি নৌকায় উঠলাম। এখানে বলে রাখা ভালো, নদী পার হতে 3 টাকা ভাড়া লাগে। যথারীতি পকেট থেকে 5 টাকা বের করে দিলাম, কিন্তু নৌকার মাঝি বলল, বাবা, তোমার নৌকার ভাড়া লাগবে না। আমি অবাক হয়ে বললাম, কেন চাচা? সবার কাছ থেকে ভাড়া রাখছেন, আমার কাছ থেকে রাখবেন না কেন? তিনি উত্তরে বলল, বাবা, আগের দিন তুমি আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিলে, আজ তার প্রতিদান দিচ্ছি। আমি অনেক জোরাজুরি করলেও সে নিল না। আমি ব্যাপারটা স্বাভাবিকভাবে নিলাম। যাই হোক, নৌকা নদীর ওপারে চলে আসলো। আমি নৌকার পিছনে ছিলাম, তাই সবার শেষে নৌকা থেকে নেমেছিলাম। যেই নামতে যাব ঠিক তখনই মাঝি ডাক দিল, রায়হান, বাবা সাবধানে যেও, সব সময় আল্লাহকে স্মরণ কইরো বাবা, সাবধানে যেও, সাবধান। এমনভাবে বলতে রইল যেন সামনে আমার জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। এর মধ্যে সবচেয়ে অবাক করার বিষয় হলো, মাঝি আমার নামটা জানলো কিভাবে? যাই হোক, আমি ভাবতে ভাবতে নৌকা থেকে নামলাম। ঘাট থেকে বাস স্ট্যান্ড মাত্র 1/2 মিনিট। আমি যখন বাস স্ট্যান্ডে গেলাম তখন ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত তখন 8টা। বাস স্ট্যান্ডে বাস আছে, ছাড়বে 8:30। যথারীতি গাড়িতে উঠলাম। গাড়িতে যাত্রী ছিল 15 জন। রাতের গাড়ি, এজন্য হয়তো যাত্রী কম। সামনের দিকে ড্রাইভারের ঠিক পেছনেই বসার পর মনে হলো আমি নৌকায় ছোট একটা ব্যাগ ফেলে রেখে এসেছি, তাতে আম্মুর অনেক মূল্যবান ঔষধ আছে। আমি ঘড়িতে দেখলাম 8:15 বাজে। গাড়ি ছাড়তে আরও 15 মিনিট। তাই আর দেরি না করে সোজা নৌকার উদ্দেশ্যে ঘাটে চলে গেলাম ব্যাগের সন্ধানে। অনেক খোঁজাখুঁজি করার পরও মাঝিকে পেলাম না। ঘড়ির দিকে তাকালাম, 8:28 বেজে গেছে। আর 2 মিনিটের মধ্যেই গাড়ি ছেড়ে দিবে, যার কারণে ব্যাগের আশা ছেড়ে দিয়ে গাড়ির উদ্দেশ্যে চলে আসলাম। আমি আগেই গাড়ির সিটে যেয়ে তাকাতেই দেখতে পেলাম সেই ব্যাগটি আমার সিটের উপর রাখা। আমি একটু অবাক হলাম, এটা কিভাবে সম্ভব? যে ব্যাগ আমি 30 মিনিট আগে নৌকায় ফেলে আসলাম, সেটা এখানে কিভাবে আসলো? এর উত্তর আমার এখনও অজানা রয়ে গেছে। যাই হোক, গাড়িতে বসে এটা ভাবতে ভাবতে গাড়িটি ছাড়লো 8:40-এ। সব কিছু ঠিকঠাক। বরিশাল থেকে লাহারহাট যেতে 50 মিনিট লাগে। 10 মিনিট পর কন্ট্রাক্টর তারা ভাড়া কালেক্ট করা শুরু করলো, এবং বাসের সামনে থেকে তারা ভাড়া কালেক্ট করা শুরু করে। ওই দিন সবার সামনের সিটে বসার পরও ঠিক পেছনের সিট থেকে ভাড়া কালেক্ট করতে শুরু করলো। ভাবলাম হয়তো কন্ট্রাক্টরের ভুল। সব ভাড়া উঠানোর পর কন্ট্রাক্টর ড্রাইভারের পাশে এসে তার সাথে কথা বলতে রইল। আমি ডাকলাম, মামা, ভাড়া নেন। কন্ট্রাক্টর বলল, আপনার ভাড়া দেওয়া লাগবে না মামা। আমি জানতে চাইলাম, কেন? সবার কাছ থেকে তো ভাড়া নিচ্ছেন, তাহলে আমারটা নেবেন না কেন?
উত্তরে কন্ট্রাক্টর সেই মাঝির মতো একই উত্তর দিল, তুমি একদিন আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিলে, আজ আমি তার শোধ দিলাম। আমি এবার একটু ভয় পেলাম, তাই কথা আর না বাড়িয়ে চুপচাপ ভাবতে রইলাম, কি হচ্ছে এসব আমার সাথে। লাহারহাট পৌঁছাতে 9:30 বাজলো। ফেরি ছাড়বে 10টায়। তাকিয়ে দেখলাম ফেরি এখনও ঘাটে আসেনি। ঘাটে আসা মাত্র দেখলাম একটা চায়ের দোকান খোলা এবং আশপাশে একটা মাত্র চায়ের দোকান। আমি ভাবলাম হাতে এখনও সময় আছে, আমি চা খেয়ে নিই। যথারীতি চায়ের দোকানে গেলাম। দোকানদার অনেক বয়স্ক মানুষ, পাঞ্জাবি পরা, মুখে সাদা লম্বা দাড়ি। আমি কাছে যেতেই বলল, বাবা চা খাইবা? পথে কোনো সমস্যা হয় নাই তো? আমি বিস্মিত হয়ে বললাম, কোনো সমস্যা হয়নি, চা দেন। তিনি আমাকে নর্মাল কাপে চা দিলেন। আমি চায়ের কাপটা হাতে নিয়ে দোকান থেকে কিছুটা দূরে সরে বাসায় কল করে জানিয়ে দিলাম। বাসা থেকে দোয়া দুরুদ পড়তে বলল। দোকানদারের চায়ের কথা বলাতে আম্মু চাটা খেতে বারণ করলো এবং ফেলে দিতে বলল। কলটা কেটে আম্মুর কথা মতো চাটা ফেলে দিয়ে দোকানদারের কাছে গেলাম। দোকানের কাছে গিয়ে যা দেখলাম সেটাতে আমার সেন্সলেস হয়ে পড়ার মতো অবস্থা। যে দেখি ওখানে কোনো চায়ের দোকানই নেই, সব কিছু উধাও। চায়ের দোকান বলতে কিছুই নেই, শুধু ফাঁকা জায়গা। দোকানের পাশে একটা গাছ ছিল, ওইটা ঠিকই আছে, কিন্তু আশেপাশে কোথাও কোনো চায়ের দোকান নেই। আমি হাতের দিকে তাকাতেই দেখতে পারলাম কাপটি ঠিকই ধরা। অনেক ভয় নিয়ে দাঁড়িয়ে আছি, কি করব কিছুই বুঝছি না। এমন সময় একটা অ্যাম্বুলেন্সের শব্দের আওয়াজ আমার কানে ভেসে আসতে রইল। আমি হাতের কাপটি ফেলে ঘাটে এসে দেখলাম একটা অ্যাম্বুলেন্স আসছে। আমি অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে গেলাম। অ্যাম্বুলেন্সে ড্রাইভার ও তার সহকারী রয়েছে। তাদের সাথে কথা বলে জানতে পারলাম ঢাকা থেকে রোগী নিয়ে ফেরত আসছে এবং তারা আমার পাশের গ্রামেই যাবে। আমি কিছুটা আশ্বস্ত হলাম এবং তাদের সাথে যাব ভাবলাম, কারণ রাত্রে গাড়ি পেতে ঝামেলা। যাই হোক, ঘাটে ফেরি চলে আসলো। অ্যাম্বুলেন্স যথারীতি ফেরিতে উঠল। ফেরিতে যানবাহন বলতে শুধু অ্যাম্বুলেন্স আর সাথে আমি বাদে 3 জন যাত্রী। ফেরি ছাড়ল রাত 10:40। আমি অ্যাম্বুলেন্সে ব্যাগ রেখে বসলাম এবং ড্রাইভারের সাথে কথা বললাম। হঠাৎ ফেরি বন্ধ হয়ে গেল। আমরা ভাবলাম হয়তো যান্ত্রিক কোনো সমস্যা। ফেরির কি হয়েছে জানতে অ্যাম্বুলেন্স থেকে নামলাম। ফেরির ইঞ্জিনের কাছে গেলাম, দেখলাম কেউ নেই। ইঞ্জিন মাস্টারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। ফেরির ড্রাইভারের কেবিনটা উপরে হয়। আমি সিঁড়ির কাছে যেতেই হঠাৎ ফেরিটি আবার চলতে শুরু করলো। তারপরও আমি সিঁড়ি বেয়ে উপরে উঠতে রইলাম, ড্রাইভারের সাথে কথা বলবো বলে। আমি সিঁড়ি বেয়ে উপরে উঠে কি মনে করে নিচে তাকাতেই যা দেখলাম তা ভাবতেই আমার এখনও গা শিউরে উঠে। নিচে তাকিয়ে দেখি অ্যাম্বুলেন্স নেই এবং কোনো লোকও নেই, পুরো ফেরি ফাঁকা। এটা দেখা মাত্র আমি প্রচণ্ড শকে চলে যাই। কিছু না ভেবে আমি ড্রাইভারের দরজায় নক করি, ড্রাইভারের সাথে ব্যাপারটা শেয়ার করার জন্য। দরজা ভিতর থেকে আটকানো ছিল। 2-3 বার নক করার পরও দরজা ভিতর থেকে খুলল না। সবচেয়ে অবাক করার বিষয় হলো ড্রাইভারের কেবিনে কোনো মানুষই নেই। ফেরির স্টিয়ারিং একা একা ডানে বামে ঘুরছে। এটা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, সেন্সলেস হয়ে ওখানেই পড়ে যাই। যখন সেন্স ফেরে তখন দেখি আমার নিজ বাসার বিছানায় শুয়ে আছি। তখন বিকাল 4টা। আমি এভাবে কিভাবে আসলাম জিজ্ঞেস করতে আব্বু বলল, আমি আসতে দেরি করায় আব্বু রাত 1টার দিকে বাসা থেকে বের হয়ে যায় এবং বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে বাস স্ট্যান্ডে রওনা দেয়। প্রায় 2 কিলোমিটার পর আব্বুর মোবাইল থেকে একটা কল আসে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে একজন বলে, কাকা আপনি কোনো টেনশন নিয়েন না, আপনি আলামিন মসজিদের কাছে যান, ওখানে রায়হানকে পাবেন। এইটুকু বলে লাইনটা কেটে দেয় না। আব্বুকে কথা বলার কোনো সুযোগই দিল না। আমার বাসা থেকে আলামিনের মসজিদের দূরত্ব 10 মিনিটের এবং ওইটার পাশ দিয়ে একটু আগে আব্বু এসেছে, তখন তিনি আমাকে ওখানে দেখেন নাই। যাই হোক, আব্বু তাড়াতাড়ি মসজিদে আসলেন। এসে দেখলেন মসজিদের বাইরে জানাজার যে খাটটি রয়েছে তার পাশে আমি সেন্সলেস অবস্থায় পড়ে আছি এবং 2টা জানাজার খাটের মধ্যে পড়ে আছে আমার ব্যাগটা। এই অবস্থা দেখে আব্বু মসজিদের ইমাম সাহেবকে ঘুম থেকে ডেকে তুলেন এবং আমাকে তাড়াতাড়ি করে বাসায় নিয়ে আসলেন।
অবাক করার বিষয় হলো, যে লোকটি আব্বুকে কল করে আমার অবস্থান জানিয়েছিল, আব্বুর রিসিভার কল লিস্টটা চেক করে দেখার পর সেই নাম্বারটি আব্বুর কল লিস্টে পাওয়া যায়নি। আরও একটি অবাক করার বিষয় হলো, আমি কৌতূহলবশে ফেরিঘাটে খোঁজ নিয়ে জানতে পারলাম যেদিন আমি বাড়ি ফিরছিলাম সেদিন রাতে ফেরি চলাচল নাকি বন্ধ ছিল। এখন প্রশ্ন হচ্ছে, ফেরি চলাচল যদি বন্ধই থাকে তাহলে আমি কিভাবে নদী পার হলাম? আর ফেরিঘাট থেকে আমার বাড়ি হচ্ছে 109 কিলোমিটার। এত বড় দূরত্ব আমি কিভাবে অতিক্রম করলাম? মাঝি, বাসের ড্রাইভার, আমার ব্যাগ পাওয়া, এমন হাজারো প্রশ্ন মনের ভিতর ঘুরপাক খেতে রইল, যার উত্তর আমার আজও অজানা। আমাদের আজকের গল্প এই পর্যন্তই। পরবর্তী গল্প নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে আবার আসছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।